তাহলে দেখো, আগের দিন আমরা যে যত রকমের ট্রপিক মুভমেন্ট হয় মোটামুটি পড়েছি। ন্যাস্টিক মুভমেন্ট কি হয় সেগুলো মোটামুটি, ন্যাস্টিক মুভমেন্ট হয়নি, ন্যাস্টিক মুভমেন্ট আজকে আমরা করবো। হ্যাঁ হ্যাঁ, আসলে তো এখানে আজকে আমরা পড়বো হচ্ছে রেসপন্স অফ প্ল্যান্ট টু দা লাইট ফটোট্রপিজম। প্রথমে চলে আসো, এখান ফার্স্টের এই প্যারাগ্রাফ থেকে কিছু সেরকম লাগবে না। তোমরা এই ছবিটা দেখো, ছবিটাতে দেখো, ওই যদি সানলাইট ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়, দেখো চারিদিক থেকে, মনে করো ইস্ট থেকে সানরাইজ হচ্ছে, ওয়েস্টে সেট হচ্ছে, তাহলে দেখো প্ল্যান্টটা সোজাভাবে গ্রো হচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু যদি কোনো একটা ডাইরেকশন থেকে সানলাইট আসে, তাহলে দেখো সানের প্ল্যান্টের দেখো লিফ গুলো, তারপরে প্ল্যান্টের স্টেম গুলো দেখো লাইটের দিকে বেঁকে গেছে। এবার এটা কিভাবে হয়, প্রথমে তোমরা, এটা হয় হচ্ছে অক্সিন হরমোনের জন্য। তোমরা এখান থেকে পরের পেজে চলে আসো। The plant stem respond to the light and bend towards it is due to the action of auxin hormones. তারপর থেকে একটা ব্র্যাকেট করো, these happens as follows 1 2 3 করে 3 নাম্বারের এখানে ব্র্যাকেট ক্লোজ করে দাও। অক্সিন, তোমরা এই পিকচারটা ভালো করে দেখো, ফিগার 11টা ভালো করে দেখবা। আমি এটারই একটা পিকচার পাশে ড্র করছি, এদিকে তাকাও। মনে করো এটা মনে করো প্ল্যান্টেড শুট। এবার যখন লাইট একদম ওপর থেকে পড়ছে, ইভেনলি মনে করো প্ল্যান্টটা ঘরের বাইরে আছে, তখন অক্সিন হরমোন দেখো, বইয়ের ছবিটাতে দেখবা এখানে ডট ডটে দেওয়া আছে, ডটস। তার মানে কি অক্সিন হরমোন হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড। অক্সিন হরমোন কি বললাম, ইভেনলি ডিস্ট্রিবিউটেড। তো সেই জন্য ইভেনলি ডিস্ট্রিবিউটেড হওয়ার জন্য প্ল্যান্টটা সোজাভাবে গ্রো করবে। কিন্তু যদি মনে করো এটা প্ল্যান্টের শুট, লাইটটা যদি একটা ডাইরেকশন থেকে আসে, তাহলে আমি তোমাদেরকে আগের দিন কি শিখেছি, অক্সিন হরমোন লাইটের অপোজিটে অ্যাকুমুলেট করে, হ্যাঁ কি না? এই দিকে অক্সিন হরমোন অ্যাকুমুলেট করছে, এই যে। তার মানে লাইট আসছে কোন দিক থেকে, রাইট সাইড থেকে, তাহলে অক্সিন হরমোন কোন দিকে জমা হচ্ছে, লেফট সাইডের দিকে। এবার দেখো, শুটের ক্ষেত্রে আমি শিখিয়েছি কি, শুটের ক্ষেত্রে অক্সিন হরমোনের যে এফেক্টটা হয় সেটা পজিটিভ হয়, হ্যাঁ কি না? তার মানে যেই দিকে অক্সিন হরমোন আছে এই দিকে সেল ডিভিশনটা বেশি হবে, ইয়েস অর নো? দেখো এই দিকে সেল ডিভিশনটা বেশি হচ্ছে, তার মানে এই দিক থেকে একটা চাপ পড়বে। তার মানে কি, মনে করো এই দিকে লাইটটা আছে, তার মানে শুটটা এই দিকে বেঁকে যাচ্ছে, কারণ এই দিক থেকে একটা চাপ পড়ছে, সেল ডিভিশনটা এই দিকে বেশি হচ্ছে, মোর সেল ডিভিশন, নাকি না? মোর সেল ডিভিশন। আর এইদিকে কি হচ্ছে, লেস সেল ডিভিশন। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই দিকে একটা চাপ পড়ছে, সেই জন্য প্ল্যান্টটা লাইটের দিকে গ্রো হয়ে যাচ্ছে, মানে শুটটা লাইটের দিকে গ্রো হচ্ছে। কিন্তু অন দি আদার হ্যান্ড যদি আমি রুটের কথাটা বলি, যখন লাইটটা উপর দিকে পড়ছে, রুটের মধ্যে অক্সিজেন ইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। কিন্তু লাইটটা একদিক থেকে যখন পড়বে, তখন অক্সিজেন লাইটের অপোজিটে অ্যাকুমুলেট করে, এই দিকে অক্সিজেন অ্যাকুমুলেট করছে এই দিকে। কিন্তু এর আগের দিন আমি কি শিখেছি, রুটের ক্ষেত্রে অক্সিজেনের এফেক্টটা আবার কিরকম, নেগেটিভ। তার মানে এই দিকে লেস সেল ডিভিশন হবে, এই দিকে লেস সেল ডিভিশন হচ্ছে, কিন্তু তার অপোজিট সাইডে আবার মোর সেল ডিভিশন হচ্ছে। কি বোঝা গেল ব্যাপারটা? এই দিকে হচ্ছে তোমার মোর সেল ডিভিশন। তাহলে এই দিকে তাহলে এই দিক থেকে এবার চাপটা পড়বে, চাপটা পড়লে তাহলে রুটটা কোন দিকে বেঁকে যাবে, লাইটের অপোজিটে এই দিকে বেঁকে যাবে, কারণ এই দিকে সেল ডিভিশনটা বেশি হচ্ছে। কি বুঝলা কথাটা? একদম সেম টু সেম এটাই কিন্তু এখানে ডেসক্রাইব করা আছে, 3 নাম্বার পর্যন্ত শুটের
আর তারপরে এই যে এখান থেকে রুটের, এখান থেকে এত অব্দি হচ্ছে রুটের, কিন্তু রুটের ক্ষেত্রে লাস্ট লাইনে কি লেখা আছে, প্লিজ ড্র দ্য ডায়াগ্রাম টু শো দ্য বেন্ডিং অফ প্ল্যান্ট রুট অ্যাওয়ে ফ্রম দ্য লাইট ইয়োর সেলফ। মানে এটা তোমাকে ড্র করতে বলেছে, রুটের পিকচারটা তোমাকে ড্র করতে বলেছে, মানে নিচের এই পার্টটা, নিচের এটা তোমাকে তোমাকে এটা ড্র করতে বলছে। কি পারবা তো? একই রকম শুটটা যেভাবে ড্র করা আছে রুটটাও ওইভাবেই ড্র করবা, খালি অক্সিজেন, অক্সিজেন এইদিকেই রাখবা। খালি কি ওইদিকে যেরকম শুটটা যেরকম লাইটের দিকে বেন্ড হয়ে যাচ্ছে এইদিকে, তুমি করবা কি রুটটা এই দিকে করে দিবা, কিন্তু অক্সিজেন এই দিকেই রাখবা, বুঝলা? অক্সিজেন তোমাকে এই দিকেই রাখতে হবে। তাহলে এটা হয়ে গেল তোমার হাউ প্ল্যান্ট রেসপন্ড টু লাইট, এইটা কিন্তু হয়ে গেল রেসপন্ড অফ প্ল্যান্ট টু লাইট মানে ফটোট্রপিজম। এবার চলে আসো রেসপন্ড অফ প্ল্যান্ট টু গ্র্যাভিটি। দেখো গ্র্যাভিটির তাকে তাকে আমরা কি বলি, জিওট্রপিজম। তো জিওট্রপিজমের ডেফিনেশন যদিও আগেও ছিল, আর একবার এখানে ব্র্যাকেট করে দাও জিওট্রপিজমের ডেফিনেশন। আর 1 নম্বরে কি লেখা আছে, রুট কিরকম জিওট্রপিজম শো করে, পজিটিভ জিওট্রপিজম, হ্যাঁ কি না, গ্রো ডাউনওয়ার্ড ইন রেসপন্স টু গ্র্যাভিটি। কিন্তু স্টেম হচ্ছে অপোজিট, স্টেম অলওয়েজ গ্রো আপ অ্যাওয়ে ফ্রম দ্য পুল অফ গ্র্যাভিটি। হলো? এবার জিওট্রপিজমের জন্য তোমরা করবা হচ্ছে, তাহলে দেখো এখানে লেখা আছে, এই যে এখানে দেখো রুট হয়ে গেল তোমার পজিটিভ জিওট্রপিজম, আর স্টেম মানে শুট হয়ে গেল তোমার নেগেটিভ জিওট্রপিজম, উল্টা দিকে হলে নেগেটিভ। এগুলো একটু ব্র্যাকেট করে দাও। ডান। আচ্ছা তাহলে এবার এখন দেখো এক্সপেরিমেন্টটা দেখো, এখান থেকে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দাও। 1 নাম্বারের ছবিটা দেখো, প্ল্যান্টে যে টপটা রাখা আছে এটা সোজা ভাবে রাখা আছে A নাম্বারে, কিন্তু বি তে দেখো প্ল্যান্টটাকে হচ্ছে তোমার হরাইজন্টালি প্লেস করে রাখা আছে, টপটাকে বেঁকা ভাবে রাখা আছে। তো যেহেতু রুট A নাম্বারের ক্ষেত্রে গ্র্যাভিটি যেহেতু নিচের দিকে পুল করছে, তো রুটটা সোজা ভাবে নিচের দিকেই গ্রো করছে দেখো, আর শুটটা দেখো উপরের দিকে গ্রো করছে। কিন্তু যেটা B নাম্বার পিকচার ওটা দেখো 3-4 দিন পরে তুমি দেখতে পাবা যে রুটটা দেখো গ্র্যাভিটির বেঁকে গিয়ে গ্র্যাভিটির দিকে মানে নিচের দিকেই গ্রো করছে, আর শুটটা দেখো বেঁকে গিয়ে গ্র্যাভিটির অপোজিটে গ্রো করছে। তার মানে রুট কি হয়ে গেল, পজিটিভ জিওট্রপিক, হ্যাঁ কি না, আর শুটটা হয়ে গেল কি নেগেটিভ জিওট্রপিক। খুবই ইজি ব্যাপার। তাহলে এইটা তোমরা এক্সপেরিমেন্টটা এই যে 1 2 3 করে লেখা আছে এটা জাস্ট একটু ভালো করে পড়ে রেখো। তোমাকে এক্সপেরিমেন্ট কখনো লিখতে দিবে না, এক্সপেরিমেন্টটা দিয়ে দিবে তোমাকে, তোমাকে ওটা রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। আচ্ছা এবার চলে আসো কেমোট্রপিজম। কেমোট্রপিজম আগের দিনও আমি বলেছিলাম যে যদি কোনো গ্রোথ মুভমেন্ট কেমিক্যালের রেসপন্সে হয়, কেমিক্যালটা যদি স্টিমুলাস হয় তাহলে ওটাকে বলা হচ্ছে কেমোট্রপিজম। এটা একটা ব্র্যাকেট করে দাও। কেমোট্রপিজমের মেকানিজমটা এখান থেকে বাকি গোটাটাই তোমাদেরকে পড়তে হবে, এই যে এত অবধি। আর এই পিকচারটা খুবই ভালো করে দেখে রাখবা, এই পিকচারটা কিন্তু রিপ্রোডাকশন চ্যাপ্টারেও কিন্তু আছে। তাহলে দেখো, ভাবো এটা হচ্ছে একটা ফ্লাওয়ার, এইখানে এটা মনে করো সেপাল, এগুলো মনে করো পেটাল। এবার এটা মনে করো ফ্লাওয়ারের মেল পার্ট, মেল পার্টকে কি বলে, স্ট্যামেন, হ্যাঁ কি না, মেল পার্টকে বলে হচ্ছে স্ট্যামেন। স্ট্যামেনের এই মাথাটাকে কি বলে, অ্যান্থার। অ্যান্থারের মধ্যে ছোট ছোট পাউডার তৈরি হয়, পাউডার গুলোর নাম কি, পোলেন গ্রেন। তারপরে এটা হচ্ছে মনে করো প্ল্যান্টের ফিমেল পার্ট,
ফিমেল পার্টকে কি বলে? কার্পেল, হ্যাঁ কি না? ফিমেল পার্টকে বলে হচ্ছে কার্পেল। কার্পেলের এই পার্টটার নাম কি? স্টিগমা। তারপরে এই পার্টটার নাম কি? স্টাইল। এই পার্টটার নাম কি? ওভারি। তো মনে করো, তো কি হয় যে অ্যান্থার গুলো যখন রাইপেন হয়ে যায়, ম্যাচিওর হয়ে যায়, স্টিগমাটাও যখন ম্যাচিওর হয়ে যায়, তখন পোলেন গ্রেন গুলো অ্যান্থার থেকে বেরিয়ে স্টিগমার উপরে এসে পড়ে। তাহলে মনে করো এইখানে আমি ড্র করছি স্টিগমা, স্টাইল, ওভারি। এটা হয়ে গেল তোমার স্টিগমা, এটা হচ্ছে স্টাইল, এটা হয়ে গেল ওভারি। এবার মনে করো ওভারির মধ্যে আমি একটা এরকম চেম্বার ড্র করছি। এই চেম্বারটাকে বলা হচ্ছে ওভিউল। তোমাদের বইতে দুটো ওভিউল ড্র করা আছে, আমি একটা ওভিউল ড্র করলাম। আর ওভিউলের মধ্যে এখানে আছে আবার এগ। এগ কে বলে ফিমেল গ্যামেট। হলো? তাহলে মনে করো পোলেন গ্রেন গুলো এখানে এসে স্টিগমার উপরে এসে মনে করো পড়লো, এটা মনে করো একটা পোলেন গ্রেন। পিজি লিখে দিলাম। পোলেন গ্রেনের মধ্যে আবার আছে মেল গ্যামেট। পোলেন গ্রেনের মধ্যে আবার আছে মেল গ্যামেট। তো একটা রাইপেন স্টিগমার মধ্যে একটা কেমিক্যাল থাকে, এখানে একটা কেমিক্যাল থাকে। হ্যাঁ, বইতে ওটা লেখা আছে সুগারি সাবস্টেন্স। কেমিক্যালটা লেখা আছে বইতে সুগারি সাবস্টেন্স। কিন্তু অ্যাকচুয়ালি সুগারি সাবস্টেন্সটার নাম কি? পেকটিন মিথাইল এস্টারেজ। পেকটিন মিথাইল এস্টারেজ। তো কি হয় যে এই সুগারি সাবস্টেন্সটার সাথে এই পোলেন গ্রেনটার একটা কমিউনিকেশন হয়। তো মনে করো এই ফিমেল পার্টটা মনে করো, কার্পেলটা মনে করো আম গাছের, আর পোলেন গ্রেনটা মনে করো কাঁঠাল গাছের। পোলেন গ্রেনটা এসে নক করলো যে ভাই দরজা খোলো, আমি ঢুকতে চাই। তখন সুগারি সাবস্টেন্সটা বললো যে কে ভাই তুমি? তখন বললো আমি কাঁঠাল গাছ থেকে আসছি। তখন বললো না, আমি তো আম গাছ, আমি দরজা খুলবো না। বুঝলা কথাটা? এটাকে বলে এটাকে মানে কমিউনিকেশন, কেমিক্যাল কমিউনিকেশন হচ্ছে বিটুইন পোলেন গ্রেন অ্যান্ড স্টিগমা। কি দিয়ে হচ্ছে ওটা? কেমিক্যাল দিয়ে হচ্ছে। তো প্রথম মনে করো যদি অন্য গাছের পোলেন গ্রেন হয়, ওটা রিজেক্ট হয়ে যাবে। কিন্তু যদি একটা কম্প্যাটিবল গাছের পোলেন গ্রেন হয়, মনে করো আম গাছের স্টিগমার উপরে আম গাছের পোলেন গ্রেন এসেই পড়লো, তখন কি হবে? কেমিক্যালটার জন্য এবার একটা পজিটিভ রেসপন্স শুরু হবে। ওই পজিটিভ রেসপন্সটার জন্য পোলেন গ্রেনটা থেকে এরকম একটা চেম্বার নিচের দিকে এরকম করে গ্রো করতে শুরু করবে। এরকম করে একটা রাস্তা নিচের দিকে যেতে শুরু করবে, একদম ওভিউল পর্যন্ত চলে যাবে। এই রাস্তাটার নাম কি? পোলেন টিউব, হ্যাঁ কি না? এরে এটার নাম কি হয়ে গেল? পোলেন টিউব। তো এবার কি হবে যে মেল গ্যামেটটা এবার পোলেন টিউবের মধ্যে ঢুকে যাবে। দেখো মেল গ্যামেটটা পোলেন টিউবের মধ্যে ঢুকে গেল। এবার মেল গ্যামেটটা পোলেন টিউব দিয়ে মাইগ্রেট করতে থাকবে। মাইগ্রেট করতে 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 ওভারির মধ্যে, ওভিউলের মধ্যে ঢুকে ফিমেল গ্যামেটের সাথে গিয়ে ফিউজ হয়ে যায়। মানে কি হয়ে গেল? ফার্টিলাইজেশন। তাহলে এগের সাথে যখন মেল গ্যামেট গিয়ে লেগে গেল, তখন এগ আর মেল গ্যামেট মিলে কি তৈরি করবে? জাইগোট। জাইগোটটা ইভেনচুয়ালি কিসে ডেভেলপ হয়ে যাবে? এমব্রায়ো। এই তো ওভিউলটা কিসে ট্রান্সফর্ম হয়ে যাবে? সিড। আর ওভারিটা কিসে ট্রান্সফর্ম হয়ে যাবে? রুট। তাহলে এই যে কেমিক্যালের জন্য পোলেন টিউবের যে একটা গ্রোথ হচ্ছে, সেটা কেমোট্রপিজম। কেমিক্যালের জন্য যদি হয় তাহলে ওটাকে কি বলবো? কেমোট্রপিজম। কি এখান থেকে কোনো ডাউট থাকলে বলো, তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি। জানতো? তাহলে এই যে এইটাই এখানে দেখো লেখা আছে যে
দ্য গ্রোথ অফ পোলেন টিউব, এই যে দেখো পোলেন টিউব, এখানে পোলেন টিউব কোনটা, এই যে এইটা, এই জায়গাটা, মার্কিং গুলো ভালো করে দেখবে। অনেকগুলো পোলেন গ্রেন এসে পড়ে, হ্যাঁ, মনে করো একটা পোলেন গ্রেনের পোলেন টিউবের গ্রোথটা দেখাচ্ছে শুধু। তারপরে দেখো এই যে ওভিউলের মধ্যে দেখো ফিমেল গ্যামেট। তো এই পোলেন টিউবটা দিয়ে এই যে মেল গ্যামেটটা গিয়ে ওভিউলের ফিমেল গ্যামেটের সাথে গিয়ে ফিউজ হয়ে যায়। কিসের জন্য হচ্ছে? ইনডিউসড বাই এ সুগারি সাবস্টেন্স অ্যাজ স্টিমুলাস। এটা হচ্ছে এক ধরনের কেমোট্রপিজম। তাহলে এটা ভালো করে পড়বা এখান থেকে। তারপরে চলে আসো হচ্ছে রেসপন্স অফ প্ল্যান্টস টু ওয়াটার। ওয়াটারের এই মানে যদি হয় তাহলে ওটাকে কি বলে? হাইড্রোট্রপিজম। তাহলে হাইড্রোট্রপিজমের ডেফিনেশনটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। কিন্তু দেখো এখানে একটা কথা লেখা আছে, the root of plant always grow towards the water even if it means going against the pull of gravity। কারণ গ্র্যাভিটির থেকে ওয়াটারটা বেশি ইম্পর্টেন্ট, তো যদি প্ল্যান্টের রুটকে গ্র্যাভিটির অপোজিটেও যেতে হয় ওয়াটার পাওয়ার জন্য, তাহলেও তাও যাবে। তো এখান থেকে মার্ক করো তোমরা, এই যে উই টেক এখান থেকে মোটামুটি হ্যাঁ, এটা গোটাটাই পড়তে হবে, রিডিং এর মতো করে ভালো করে পড়ে রাখবা। তোমরা ছবিটাতে দেখো, এ নাম্বার ছবিটাতে তুমি ভাবো যে সয়েলের মধ্যে একটা প্ল্যান্ট লাগানো আছে, আর সেখানে ওয়াটারটা মনে করো ইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে। মনে করো এখানে সব জায়গায় ওয়াটার আছে। তো প্ল্যান্টের রুটটা ওরকম ভাবে কোনো একটা পার্টিকুলার দিকে বেঁকে যাচ্ছে না, দেখো রুটটা সোজা ভাবে নিচের দিকেই গ্রো করছে। কিন্তু তুমি সেকেন্ডটাতে কি করলা, তুমি ড্রাই সয়েল নিলা, বা ওটার মধ্যে তুমি একটা ক্লে পট রেখে দিলা। ক্লে পট, স্যার প্লাস্টিক পট কেন না? কারণ ক্লে পটের মধ্যে ছোট ছোট ফুটো থাকে, জানো তো? সেই ফুটো দিয়ে ওয়াটার সিপিং করে, মানে ওয়াটার একটু একটু করে বের হয়ে আসে। তাই তোমাকে ক্লে পট নিতে হবে, প্লাস্টিক পট নিলে হবে না। আর এই ক্লে পটের মধ্যে কি নিতে হবে? ওয়াটার নিতে হবে। দেখো ওয়াটার নিয়েছে। এবার দেখো ক্লে পট থেকে যখন একটু একটু করে জল বেরোবে, জল বেরিয়ে ক্লে পটের আশেপাশের মাটিটাকে যখন ভিজিয়ে দিচ্ছে, এই যে দেখো এখানে কি লেখা আছে, ময়েস্ট সয়েল, হ্যাঁ কি না? ময়েস্ট কিভাবে হলো? ক্লে পট থেকে জলটা বেরোচ্ছে। তাহলে দেখো প্ল্যান্টের রুটটা কিন্তু ওয়াটারের সোর্সের দিকে এরকম করে বেঁকে গেল। ইয়েস অর নো? ওয়াটারের সোর্সের দিকে এরকম করে বেঁকে গেল। তাহলে ওয়াটারের দিকে মুভমেন্ট হওয়া হচ্ছে হাইড্রোট্রপিজম। এটার আর একটা এক্সপেরিমেন্টও হয়, আর একটা এক্সপেরিমেন্ট তোমাকে দেখাচ্ছি। তোমরা হচ্ছে আটা চালার ছাঁকনি দেখেছো? গোল মতো হয়, নিচের দিকে একটা নেট থাকে। তোমরা মনে করো আটার চালনি। যে ভাবো এটা হচ্ছে আটার চালনি। এবার এটা মনে করো নিচের দিকে নেটটা, নেটটার মধ্যে একটু ফুটো ফুটো আছে। এবার তুমি কি করলা, এর উপরে এখানে মনে করো কাঠের গুঁড়া না হলে কটন এখানে রেখে দিলা। রেখে দিয়ে এটার মধ্যে একটু জল ছিটিয়ে দিলাম, মনে করো এখানে জল ছিটিয়ে দিলাম, ওয়াটার। এগুলো মনে করো হচ্ছে ওয়াটার। এবার এর মধ্যে তুমি কতগুলো সিড রেখে দাও। সিড রেখে দিলাম, এই ওয়াটারের জন্য সিড গুলো জার্মিনেট করবে, হ্যাঁ কি না? মনে করো এইরকম করে সিড গুলো জার্মিনেট করলো। এবার শুরুতে কি হবে, সিডের রুট গুলো নেটের ফুটো দিয়ে নিচের দিকে যাবে জিওট্রপিক মুভমেন্টের জন্য। এই যে নিচের দিকে যাচ্ছে, কিন্তু নিচের দিকে গিয়ে দেখবে যে আরে আমি তো ফলস খাই গেলাম, নিচে তো কোনো ওয়াটারই নাই। কি বুঝলা কথাটা? তখন কি হবে বলতো, যে এই রুট গুলো আবার গ্রো ব্যাক করে উপরের দিকে চলে যাবে, বুঝলা? রুট গুলো কি হবে, আবার গ্রো ব্যাক করে এই যেই দিকে ওয়াটার আছে ওই দিকেই আবার চলে যাবে। হুম। তো এটাও একটা এক্সপেরিমেন্ট, তোমাকে অনেক ভাবে এই এক্সপেরিমেন্ট গুলো কিন্তু দিতে পারে। এটা অক্সিজেনের জন্য হয়, জিওট্রপিক, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, সব অক্সিজেনের জন্যই হয় এগুলা। না না, সব এগুলো যে কোনো গ্রোথ মুভমেন্ট অক্সিজেনের জন্য। আর
শুধু অক্সিন বলে না, আরো অনেক কেমিক্যালস আছে যেগুলো সেনসিটিভ হয়। তাহলে এইটা তোমরা এখান থেকে ভালো করে পড়বা। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে থিগমোট্রপিজম। থিগমো মানে কি বলেছিলাম? টাচ, নাকি না? এদিকে তাকাও। এই যে আহ লাউ, কুমড়া, করলা, মটরশুঁটি, তাদের দেখবা এরকম ছোট ছোট আউটগ্রোথ বেরোয়, এগুলোকে বলা হয় টেন্ড্রিল। এগুলোকে কি বলা হয়? টেন্ড্রিল। দুই ধরনের টেন্ড্রিল হয়, একটা হচ্ছে স্টেম টেন্ড্রিল আর একটা হচ্ছে লিফ টেন্ড্রিল। দুই ধরনের হয়। স্টেম টেন্ড্রিল মানে স্টেমের মডিফিকেশন, আর লিফ টেন্ড্রিল মানে হচ্ছে লিফের মডিফিকেশন। স্টেম টেন্ড্রিল কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? এই যে এখান থেকে দেখো লেখা আছে প্ল্যান্ট সাচ অ্যাজ বিটার গোর্ড, করলা, বটল গোর্ড, লকি, তারপরে গ্রেপ ভাইন মানে আঙ্গুর, এদের সবার দেখতে পাওয়া যায় স্টেম টেন্ড্রিল। স্টেম টেন্ড্রিল। আর স্যার লিফ টেন্ড্রিল কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? এই যে যেমন ধরো পি মানে মটরশুঁটি, তারপরে গ্লোরি লিলি, এদের মধ্যে আবার দেখতে পাওয়া যায় হচ্ছে লিফ টেন্ড্রিল। হলো তো? তাহলে টেন্ড্রিল ব্যাপারটা কি, এগুলো মার্ক করে নাও ফটাফট। স্টেম টেন্ড্রিলের এক্সাম্পল আর লিফ টেন্ড্রিলের এক্সাম্পল। বুঝেছো তো? তারপরে তোমরা মার্ক করবা টেন্ড্রিল কি স্যার। এই যে এখান থেকে দেখো আরো উপরে চলে আসো। টেন্ড্রিলস কথা বলো না রে ভাই, আমার অসুবিধা হচ্ছে। Tendrils are the thin, thread-like growths of the stem or leaf of climbing plant. তারপরের বোল্ড করে লাইনটাও ব্র্যাকেট করো যে টেন্ড্রিল হচ্ছে সেনসিটিভ টু টাচ। টেন্ড্রিলস আর সেনসিটিভ টু টাচ অফ আদার অবজেক্ট, এটাও একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার টেন্ড্রিল কিভাবে কাজ করে স্যার? টেন্ড্রিলের মানে বেঁকে যাওয়ার মেকানিজমটা, এই যে হোয়েন এ টেন্ড্রিল কোথায় আছে, এই যে এখান থেকে হোয়েন এ টেন্ড্রিল, এইখান থেকে তোমরা থিগমোট্রপিজম, এই যে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, পরের পেজের এত অব্দি। টেন্ড্রিল কিভাবে কাজ করে দেখবা ভালো করে। এই জায়গাটা আমার, আমার ছবিটা দেখো। তো মনে করো এটা হচ্ছে একটা, মনে করো মাটির মধ্যে এইখানে কোথাও একটা এরকম সাপোর্ট, মনে করো একটা মানে বাঁশের খুঁটি বা মনে করো কোনো একটা লাঠি এরকম করে এই জায়গাটায় লাগানো আছে। তো এইখান থেকে মনে করো একটা লতানো গাছ বেরোলো, মনে করো আঙ্গুর গাছ বেরোলো বা মনে করো লাউয়ের গাছ বেরোলো। এবার এদের স্টেমটা তো অত বেশি স্ট্রং হয় না, তো এরা মাটির সাথে জড়ায় জড়ায় এরকম করে চলে, মাটির সাথে লেগে লেগেই চলে শুরুর দিকে। তো এরকম করে এটা চলছে, যতক্ষণ না এ সাপোর্ট পাচ্ছে ততক্ষণ এ পর্যন্ত উপরের দিকে উঠতে পারবে না। এবার মনে করো এর এখান থেকে এরকম একটা টেন্ড্রিল বেরিয়েছে, এই যে ভাবো এটা একটা টেন্ড্রিল। টেন্ড্রিলটা যখনই সাপোর্টটাকে টাচ করবে, এই যে দেখো এইরকম করে পেঁচিয়ে যাচ্ছে, এই যে এইরকম করে পেঁচিয়ে যাচ্ছে। এবার পেঁচানোর মেকানিজমটা কি? এই দিকটা দিয়ে টাচ করেছে, ইয়েস অর নো? আর এই দিকটা আমি তাহলে লিখতে পারি অ্যাওয়ে ফ্রম টাচ, ইয়েস অর নো? অ্যাওয়ে ফ্রম টাচ। একটা দিকে টাচ হচ্ছে আর একটা দিকে টাচ হচ্ছে না। যেই দিকে টাচ হচ্ছে না ওই দিকে অক্সিজেন জমা হবে, বুঝলা কথাটা? তাহলে এই দিকে অক্সিজেন যদি জমা হয়, শুটের ক্ষেত্রে কি বলেছিলাম, অক্সিজেন পজিটিভলি কাজ করে, তার মানে এই দিকে সেল ডিভিশনটা বেশি হবে, একই না? তার মানে অ্যাওয়ে ফ্রম দা টাচের দিকে মোর সেল ডিভিশন, ইয়েস অর নো? আর তাহলে টাচের দিকে কি হবে? লেস সেল ডিভিশন। হলো ভালো কথা। তাহলে যেই দিকে সেল ডিভিশন বেশি হবে ওই দিক থেকে একটা চাপ পড়বে, তাহলে দেখো সাপোর্টের দিকে বেঁকে যাচ্ছে। তারপরে মনে করো আবার এরকম করে পেছন থেকে ঘুরে এই দিক থেকে আসলো, মনে করো এবার, এবার মনে করো এই দিক থেকে আসছে, তাহলে আবার এই দিকে সেল ডিভিশনটা বেশি হবে টাচের অপোজিটে, তাহলে এবার এই দিকে বেঁকে যাচ্ছে, বুঝলা? এরকম করে গোটা সাপোর্টটাকে এরকম ধরে পেঁচাতে পেঁচাতে
আর ওর টাচের ফেসটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হচ্ছে, একবার এই দিকে টাচ হচ্ছে, একবার এই দিকে টাচ হচ্ছে, আবার এই দিকে টাচ হচ্ছে, আবার ওই দিকে টাচ হচ্ছে, এই কথাটা বুঝতে পারছো তো? সেই জন্য এরকম করে ওয়াইন্ডিং অ্যারাউন্ড, মানে এরকম সাপোর্টটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠলো। তো যখন টেন্ড্রিলটা গ্রো করছে, টেন্ড্রিলের সাথে সাথে প্ল্যান্টটাও উপরের দিকে গ্রো করছে, প্ল্যান্টটাও মনে করো উপরের দিকে গ্রো করছে। কেন স্যার? বেশি করে সানলাইট পাওয়ার জন্য। ওরা গ্রাউন্ডে যখন ছিল তখন অত বেশি সানলাইট পাচ্ছিল না, যদি কোনো সাপোর্ট পেয়ে ক্লাইম্ব করে উপরের দিকে উঠবে তখন ওরা সানলাইটের বেশি এক্সপোজারে চলে আসে, ওদের গ্রোথটা ভালো হয়। তো এটা মেনলি ওরা সানলাইট বেশি পাওয়ার জন্য করে। কি বুঝতে পারলে তো? তাহলে যেই দিকে টাচ হচ্ছে ওই দিকে স্লো গ্রোথ, আর তার অপোজিটে বেশি গ্রোথ। এই যে when a tendril touches an object then the side of tendril in contact, মানে যেই দিকে টাচ হচ্ছে সেই দিকে কি লেখা আছে? grow slowly than the other side. This causes the tendril to bend towards the object by growing towards it, মানে সাপোর্টের দিকে বেঁকে যাওয়া। এই wind around মানে পেঁচিয়ে যাচ্ছে, wind around the object and cling to it, ওটাকে ধরে নেয়। The winding movement of tendril of a climbing plant is an example of thigmorphism. তারপরে ডাইরেক্ট চলে আসবা হচ্ছে একেবারে এই যে স্যাম্পল প্রবলেম 2 তে চলে আসো। হাউ ডু অক্সিন প্রমোট দ্য গ্রোথ অফ টেন্ড্রিল অ্যারাউন্ড এ সাপোর্ট? এটা তো আমি এখনই বুঝালাম, হ্যাঁ কি না? যেই দিকে টাচ হচ্ছে তার অপোজিটে অক্সিন জমা হয়, দেখো লেখা আছে when the tip of a tendril touches a support then the auxin present in the tip move to that side of the tip which is away from the support, সাপোর্টের অপোজিটে অক্সিন গুলো জমা হয়, তো সেই দিকে সেল ডিভিশন বেশি হবে। Auxin promote growth, so due to more auxin in it, the side of the tendril away from the support grows faster than the side which is in contact with the support. মানে মনে করো এটা সাপোর্ট, এরকম করে টাচ করে আছে টেন্ড্রিলটা, তাহলে তার এই দিকে মোর সেল ডিভিশন হবে, কারণ এই দিকে অক্সিন জমা হয়েছে, আর এই দিকে লেস সেল ডিভিশন হবে, যেই দিকে টাচ করে আছে ওই দিকে লেস সেল ডিভিশন হবে। এটা যে তোমাকে বইয়ের একদম হুবহু এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এমন কোনো মানে নাই, তুমি জিনিসটা বুঝে নিজের মতও লিখতে পারো। যে when the tendril is touching the support, the face towards the touch will grow less, and the face opposite of the touch auxin will accumulate and grow faster. এইরকম ছোট করেও লিখতে পারো, একদম এত বড় করে যে লিখতে হবে এমন কোনো মানে নেই। So make the tendril curve towards the support. This curving tendril can encircle the support and wind around. অনেক কঠিন ল্যাঙ্গুয়েজেও লেখা আছে, তো তোমরা নিজেদের মতো করে ইজি করেও লিখতে পারো, খালি কি বলতো মেন জিনিসটা ঠিক থাকতে হবে, বুঝলা তো? তারপরে তাহলে এবার ডাইরেক্ট চলে আসো হচ্ছে টাচ হয়ে গেল, টাচের পরে এবার নেক্সট চলে আসো ইউজফুলনেস অফ ট্রপিক মুভমেন্ট। এটা একটু ইয়ের মতো করে পড়ে রাখবা, রিডিং করার মতো করে পড়ে রাখবা। এই ছবিটাতে দেখো, ছবিটাতে একটা সিট মাটিতে পড়েছে সোজাভাবে, প্রথমটা একটা সিট মাটিতে পড়েছে হরাইজন্টালি, আর একটা সিট মাটিতে পড়েছে উল্টা ভাবে, বা তুমি লাগিয়েছো উল্টা ভাবে। কিন্তু ইন বোথ কেসে দেখো সোজাভাবে লাগালেও রুটটা নিচের দিকেই যাচ্ছে, হরাইজন্টালি লাগালেও রুটটা নিচের দিকেই যাচ্ছে, আর উল্টা ভাবে লাগালেও রুটটা নিচের দিকেই যাচ্ছে। তার মানে কি এটা কি লেখা আছে যে if a seed is planted upside down, উল্টা করে, it root will still grow downward into the earth because it is positively geotropic, আর similarly, the shoot of such a seed will grow upward because it is negatively geotropic and towards light because it is positively phototropic. তো মোটের উপরে কথা হচ্ছে ট্রপিক মুভমেন্টের ইউজফুলনেস হচ্ছে নাথিং বাট দেয়ার গ্রোথ এন্ড সার্ভাইভালের জন্য। যদি উল্টা করে লাগাতে শুট মাটির নিচে ঢুকে যেত আর রুট মাটির উপরে চলে যেত তাহলে তো গাছটা মরেই যেত, হ্যাঁ কি না? তো এইটা মোট কথা সার্ভাইভালের জন্য ট্রপিক মুভমেন্টের বিশাল ইউজফুলনেস আছে, এটা রিডিং করার মতো করে পড়ে রাখবা।
আচ্ছা, তাহলে আজকে আমরা স্টার্ট করব কি বলতো, ন্যাস্টিজম অর ন্যাস্টিক মুভমেন্ট। তো আগের গুলোতে ট্রপিক মুভমেন্টে আমরা দেখেছিলাম যে একটা ডাইরেকশন ছিল লাইটের দিকে, গ্র্যাভিটির দিকে। কিন্তু যদি কোনো মুভমেন্টের ডাইরেকশন না থাকে, এই যে এখান থেকে ব্র্যাকেট করো, the movement of plant part in response to an external stimulus in which direction of response is not determined by the direction of stimulus is called nestic movement. যেমন স্যার, সূর্য উঠলো, ফুল ফুটলো, এটার কোনো ডাইরেকশন নাই, এটা ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে, সানলাইটের ইন্টেন্সিটির উপরে ব্যাপারটা। তারপরে মনে করো মিমোসা পিউডিকা প্ল্যান্টের মানে লজ্জাবতী গাছের পাতাকে ছুলা, ওটা বন্ধ হয়ে গেল। এমন না যে ওটা টাচের দিকে বন্ধ হলো, টাচের অপোজিটে বন্ধ হলো, ওরকম কোনো ডাইরেকশন কিন্তু নাই। তো স্টিমুলাসের ডাইরেকশনের উপরে যদি ব্যাপারটা না হয়, তাহলে ওটা কি বলবো, ন্যাস্টিক মুভমেন্ট। তাহলে ট্রপিক মুভমেন্ট আর ন্যাস্টিক মুভমেন্টের ডিফারেন্স কি? এই যে এখানে একটা ডিফারেন্স লেখা আছে যে দেখো লেখা আছে ট্রপিক মুভমেন্ট ইজ এ ডাইরেকশনাল মুভমেন্ট বাট ন্যাস্টিক মুভমেন্ট ইজ এ নট এ ডাইরেকশনাল মুভমেন্ট। এটা একটা ডিফারেন্স। আর একটা ডিফারেন্স দেখো নিচের দিকে লেখা আছে, আর একটা ডিফারেন্স দেখো লেখা আছে এখান থেকে, এই যে এখান থেকে, ট্রপিক মুভমেন্ট মানে সব সময় গ্রোথ মুভমেন্ট হবে। এখানে গ্রোথ ইন দা সেন্স সেল ডিভিশন, গ্রোথ ইন দা সেন্স কি বললাম, সেল ডিভিশন হবেই। ট্রপিক মুভমেন্টে সেল ডিভাইড করে প্ল্যান্টের পার্টটা গ্রো করে মুভমেন্টটা হয়। কিন্তু দেখো ন্যাস্টিক মুভমেন্টে কি লেখা আছে, ন্যাস্টিক মুভমেন্ট মে অর মে নট বি গ্রোথ মুভমেন্ট। এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দিই। আচ্ছা, তাহলে কি বললাম যে ট্রপিক মুভমেন্টে, এই যে দেখো ট্রপিক মুভমেন্ট অলওয়েজ গ্রোথ মুভমেন্ট, কিন্তু ন্যাস্টিক মুভমেন্ট কি বলেছে, মে অর মে নট বি গ্রোথ মুভমেন্ট। মানে ন্যাস্টিক মুভমেন্টের সময় সেল ডিভিশন হতেও পারে আবার নাও হতে পারে। যেমন স্যার এক্সাম্পল, মিমোসা পিউডিকা লজ্জাবতী গাছের পাতাকে টাচ করলে এই যে দেখো সেই পাতাগুলো যে ফোল্ড আপ হয়ে যায়, এটা কিন্তু কোনো গ্রোথ মুভমেন্ট না। ফোল্ডিং আপ অফ লিভস অফ সেনসিটিভ প্ল্যান্ট অন টাচিং ইজ নট এ গ্রোথ মুভমেন্ট। কিন্তু সূর্য উঠলে ফুল ফোটা, ওটা কিন্তু আবার পেটালের গ্রোথ হচ্ছে, পেটালের মধ্যে সেল ডিভিশন হচ্ছে। The opening and closing of petal of flower by the action of sunlight is a growth movement. মনে রাখবা এখানে কিন্তু দুটো জিনিস লেখা আছে, মে অর মে নট বি, কিন্তু ব্যাপারটা দুই রকমের হতে পারে। তাহলে স্যার নেস্টিং মুভমেন্টের কিছু এক্সাম্পল দাও। এখানে দেখো এক্সাম্পল লেখা আছে, ফোল্ডিং আপ অফ লিভস অফ সেনসিটিভ প্ল্যান্ট মানে মিমোসা পিউডিকা অন টাচিং। তারপরে ওপেনিং আপ অফ পেটাল অফ ড্যান্ডেলিয়ন ফ্লাওয়ার ইন মর্নিং ব্রাইট লাইট এন্ড ক্লোজিং ইন দ্য ইভিনিং হোয়েন দ্য লাইট ফেডস, এটাও এক ধরনের নেস্টিক মুভমেন্ট। তারপরে ক্লোজিং অফ পেটাল অফ মুন ফ্লাওয়ার ইন দ্য মর্নিং ইন ব্রাইট লাইট and opening at dark when the light fades is also an example of nesting movement. ব্যাপারটা কিন্তু বোঝো, 2 নাম্বার আর 3 নাম্বারের কিন্তু অন্যরকম লেখা। 2 নাম্বারে বলেছে ড্যান্ডেলিয়ন ফ্লাওয়ার মর্নিং এ ফোটে আর রাত্রিবেলা বন্ধ হয়, বুঝলা? আর মুন ফ্লাওয়ার উল্টা, কিন্তু দিনের বেলা মানে রাত্রিবেলা ফোটে আর দিনের বেলা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা কিন্তু উল্টা। তাহলে এবার আমরা এটারই এখন ডিটেইলে পড়বো। চলে আসি হচ্ছে থিকমোনেস্টি। থিকমো কথাটা আমরা কখন ইউজ করি, কোন স্টিমুলাসের ক্ষেত্রে? টাচ। তাহলে দা নন ডাইরেকশনাল মুভমেন্ট অফ এ প্ল্যান্ট পার্ট ইন রেসপন্স টু টাচ অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড থিকমোনেস্টি। এটা একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার থিকমোনেস্টিজমের এক্সাম্পল তোমরা ব্র্যাকেট করো। এই যে দেখো এক্সাম্পল না, এগুলার নিচে একটু ব্র্যাকেট করে দাও যে মিমোসা পিউডিকা, যেটাকে হিন্দিতে বলে চুইমুই। হ্যাঁ, এই তো, ও ছুইমুই। আচ্ছা, হলো
তাহলে তোমরা দেখো এই যে মিমোসা পিউডিকা লজ্জাবতী গাছের পাতাগুলোকে টাচ করলে দেখো, এই যে দেখো পাতাগুলো বন্ধ হয়ে গেল, এই কথা না। লজ্জাবতী গাছের পাতা, এই যে দেখো আমি যে এখানে একটা পাতা ড্র করলাম, হ্যাঁ ভাবো এটা আম গাছের পাতা। আম গাছের পাতার মাঝখান দিয়ে যে ভেনটা গেল এটাকে বলে মিড রিব। এটাকে কি বলে? মিড রিব। আর পাতার যে পেজটা হয় এই যে এটাকে বলে ল্যামিলি বা ল্যামেলা। কিন্তু এখানে দেখো একটা মিডরিপকে বেস করে অনেকগুলো ছোট ছোট ল্যামেলা আছে, ইয়েস অর নো? এই ধরনের পাতাকে কম্পাউন্ড লিফ বলে। আর আম গাছের পাতা এগুলাকে বলা হয় সিম্পল লিফ। এগুলো 11-এ আছে একটু। এগুলাকে সিম্পল লিফ বলে যদি একটা মিডরিপকে বেস করে একটা ল্যামেলা থাকে। আর যদি একটা মিডরিপকে বেস করে অনেকগুলো ছোট 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 পাতা থাকে, তাহলে এটাকে বলে হচ্ছে কম্পাউন্ড লিফ। এটা হচ্ছে কম্পাউন্ড লিফ। তো ব্যাপারটা হচ্ছে কি যে প্রত্যেকটা লিফলেটের বেসের দিকে এইখানে একটা এরকম ফোলা জায়গা থাকে। এই ফোলা জায়গাটার নাম হচ্ছে পুলভিনাস। ফোলা জায়গাটার নাম কি বললাম? পুলভিনাস। এই পুলভিনাসের ভিতরে একটু ব্লু কালারের জায়গাটা দেখতে পাচ্ছো? ওই ব্লু কালারের জায়গাতে তুমি ইমাজিন করো এখানে ওয়াটার আছে। এখানে কি আছে? ওয়াটার আছে। তুমি ভাবো পুলভিনাসটা একটা বেলুনের মতো। বেলুনের মধ্যে যখন ওয়াটার ভরে রেখেছো, বেলুনটা পুরো একেবারে ফুলে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে থাকাকে এখানে পুলভিনাসের নিচে দেখো কি লেখা আছে? ফর্ম লেখা আছে, ইয়েস অর নো? তার মানে পুলভিনাসটা পুরো একেবারে শক্ত হয়ে আছে। আর পাতাটা এই দেখো, পাতাটা একেবারে সোজা এরকম আছে। পাতাটা কিরকম আছে? একেবারে সোজা এইভাবে আছে। মানে পাতাটার কোনো রকমের মনে করো মানে অ্যাবনর্মাল ভাবে থাকা ওরকম কিছু না। তাহলে পুলভিনাস কি হয় আমি বললাম। পুলভিনাস হচ্ছে, পুলভিনাসের ডেফিনেশন, ডেফিনেশন না তো জাস্ট এইখানটাতে একটা ব্র্যাকেট করে রাখো যে the sensitive plant has pad like swelling called pulvini at the base of each leaf. পুলভিনি সিঙ্গুলারে পুলভিনাস বলে। পেয়েছো জায়গাটা? এবার মেকানিজমটা বোঝো। মেকানিজমটা এখান থেকে ব্র্যাকেট করো, when the leaves of sensitive plant থেকে ব্র্যাকেট করো। এটা তোমার এই গোটাটাই লাগবে, মানে পুরো প্যারাগ্রাফটা পরের পেজে যতটা আছে ততটা গোটাটাই লাগবে, এতটা। when the leaves of sensitive plant থেকে। দেখো এইদিকে দেখো, ইমাজিন করো এটা হচ্ছে একটা মিমোসা পিউডিকা গাছের ডাল। তো এই গাছের ডালের সাথে মনে করো এইটা হচ্ছে একটা পুলভিনাস। পুলভিনাসের সাথে লেগে আছে পাতাটা। এবার এর ভিতরে এই জায়গাটায় মনে করো এইটা হচ্ছে, এই জায়গাটায় ওয়াটার আছে। তুমি ইমাজিন করো যে এই জায়গাটায় পুরো একেবারে জল, পুরো একেবারে ভর্তি। এইখানটাতে পুরো জল ভর্তি, একেবারে বেলুনটা ফুলে একবারে ফার্ম হয়ে আছে। পাতাটা একেবারে ওই ওয়াটার প্রেসারের জন্য একেবারে সোজা ভাবে আছে জিনিসটা। তো এবার সাপোজ এই জায়গাটাতে কেউ মনে করো টাচ করলো। ও মাই গড! এইখানে থাকে টাচ সেনসিটিভ সেল। কি থাকে? টাচ সেনসিটিভ সেল থাকে। এই সেল থেকে যখনই টাচ করা হলো তখন ইলেকট্রিক্যাল ইম্পালস চলে যায় পুলভিনাসের মধ্যে। এই দেখো ইলেকট্রিক্যাল ইম্পালস পুলভিনাসে চলে গেল। ঠিক যেরকম আমাদের নিউরন দিয়ে যায় না, ওরকম, কিন্তু অতটা অ্যাডভান্স লেভেলের না, একটু কম অ্যাডভান্স লেভেলের। ইলেকট্রিক্যাল ইম্পালস চলে গেল হচ্ছে পুলভিনাসের মধ্যে। এটা হচ্ছে তোমার পুলভিনাস। শুনছো তো? এটা কিন্তু আসবে কিন্তু। এবার তুমি ইমাজিন করো পুলভিনাসের আশেপাশে যে সেলগুলো আছে, এই সেলগুলোর মাঝে যে গ্যাপ আছে, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে বলে ইন্টার সেলুলার স্পেস। গ্যাপগুলোকে কি বলে? ইন্টার সেলুলার স্পেস। তো যখনই ইলেকট্রিক্যাল ইম্পালসটা পুলভিনাসে যাবে, তখনই এখান থেকে জলগুলো বেরিয়ে ইন্টার সেলুলার স্পেসের মধ্যে ঢুকে যায়।
এইখানে জলগুলো চলে গেল, বা কিছু জল এই স্টেমের মধ্যেও চলে যায়, জলগুলো মোট কথা বের হয়ে গেল। তাহলে বের হয়ে গেল কি, বেলুনটা এখন আর আগের মতো শক্ত থাকবে? থাকবে না, বেলুনটা লুজ হয়ে যাবে। তখন মনে করো বেলুনটা একটু ছোট হয়ে গেল, আর লিফটাও মনে করো এরকম করে নিচের দিকে চলে আসলো, এরকম করে নিচের দিকে চলে আসলো। বুঝলা কথাটা? কিছুক্ষণ পরে আবার কি হবে, আবার এখানে 10, 15, 20 মিনিট পরে আবার এখানে ওয়াটার যদি চলে আসে, তাহলে আবার এই জায়গাটা ফুলে যাবে, তাই কি না? এই জায়গাটা ওয়াটার প্রেসার বেড়ে যাবে, তখন ও আবার আগের পজিশনে চলে যাবে, মানে আবার ও সোজা হয়ে যাবে। তাহলে এটা টাচের জন্য হচ্ছে, আর এটা কিন্তু ওয়াটারের প্রেসারের জন্য ব্যাপারটা হয়। তাহলে এইটা দেখো এখানে লেখা আছে যে when leaf of sensitive plant are touched with a finger, then a electrical impulse is generated which travels through ordinary cell. These electrical impulse act on plant hormone. The plant hormone makes the water migrate from the cell of one half of the pulvinus to the intercellular space in the other half of the pulvinus. মানে পুলভিনাসের যেই হাফটাতে জল ছিল, ওখান থেকে জলটা বেরিয়ে বাকি সেলগুলোর মাঝে যে গ্যাপটার নাম কি বললাম? ইন্টারসেলুলার স্পেস, ওখানে ঢুকে গেল। তাহলে এই ওয়াটার লসের জন্য কি হচ্ছে, এই যে পুলভিনাস টু লুজ দ্য ফার্মনেস, ওর শক্ত যেটা ছিল ওটা চলে গেল, দ্য লিভ, আর দ্য লিভ হচ্ছে ফোল্ড। এবার দেখো অ্যাট এ গ্যাপ অফ 15 to 30 মিনিট, 15 থেকে 30 মিনিট পরে যদি ওটাকে টাচ না করো, তাহলে দেখো লেখা আছে ওয়াটার ইউজুয়ালি ডিফিউজেস ব্যাক ইনটু দ্য সেম সেল অফ পুলভিনাস হুইচ ইট ফ্রম হুইচ ইট লেফট এন্ড দ্য লিফ রিটার্নস টু ইটস অরিজিনাল পজিশন। তোমাকে যে এত বড় করে লিখতে হবে তার কোনো মানে নাই, আমি বারবার করে বলছি কিন্তু, হ্যাঁ, তুমি জিনিসটা বুঝে নিয়ে তোমার মতো ছোট করে লিখবা, কিন্তু লেখার সময় আবার যাতে আবার এমন না হয় যে কিছু ইনফরমেশন বাদ হয়ে গেল, ওটাও আবার করো না। ইনফরমেশন ঠিকঠাক রেখে সেন্টেন্সটাকে ছোট করে দাও। আচ্ছা, তাহলে এবার চলে আসো হচ্ছে ফোটোনেস্টি। ফোটো কথাটা আমরা কখন ইউজ করি? যখন স্টিমুলাস কি হয় বলো, বলো বলো, লাইট। তাহলে দ্য নন ডাইরেকশনাল মুভমেন্ট অফ প্ল্যান্ট পার্ট ইন রেসপন্স টু লাইট ইজ কল্ড ফোটোনেস্টি। সব সময় ট্রপিক মুভমেন্টের ক্ষেত্রে ডাইরেকশনাল কথাটা ইউজ করবা, ন্যাস্টিক মুভমেন্টের ক্ষেত্রে কি ইউজ করবা? নন ডাইরেকশনাল কথাটা ইউজ করবা। ট্রপিক মুভমেন্টের ডাইরেকশনাল আর গ্রোথ এই কথাটা ইউজ করবা। যেমন দেখো এখানে তুমি চলে আসো, এখান থেকে একটা ব্র্যাকেট করো, এ ড্যান্ডেলিয়ন ফ্লাওয়ার opens up in the morning but closes in the evening। এটা হয়ে গেল, তোমরা এটা মোটামুটি এই যে ফটোনেস্টি পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও, এই যে ছবির নিচে এতটা পেয়েছো তো। আর মুন ফ্লাওয়ার থেকে আর একটা ব্র্যাকেট করো। মুন ফ্লাওয়ার কিন্তু আবার উল্টা, এটা দেখো লেখা আছে যে মুন ফ্লাওয়ার ক্লোজ ডিউরিং দ্য ডে বাট ওপেন আপ এট দ্য নাইট। এ আবার রাত্রিবেলা ফোটে, এটাও কিন্তু ফটোনেস্টি, এটাও একটা ব্র্যাকেট করে দাও। এই ছবিটা ভালো করে দেখো, এ প্রথম এ আর বি নাম্বার ছবি হচ্ছে ড্যান্ডেলিয়ন ফ্লাওয়ারের, যে দিনের বেলা ফুটছে রাত্রিবেলা বন্ধ হচ্ছে। আর পরের এ আর বি নাম্বার ছবি হচ্ছে মুন ফ্লাওয়ারের, যে দিনের বেলা বন্ধ আছে রাত্রিবেলা খুলে যাচ্ছে, অনেকটা ধূপটা ফুলের মতো। কি বোঝা গেল ব্যাপারটা? কিন্তু আমি তোমাদেরকে আজকে কি শিখিয়েছি? ন্যাস্টিক মুভমেন্ট কখনো কখনো গ্রোথ মুভমেন্ট, কখনো কখনো গ্রোথ মুভমেন্ট না। যেমন এই যে ওপেনিং এন্ড ক্লোজিং অফ ফ্লাওয়ার ইন রেসপন্স, এটা কিন্তু আবার গ্রোথ মুভমেন্ট। এটা এখান থেকে এত অবধি একটা, এই যে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও সারফেসেস পর্যন্ত। স্যার কিভাবে গ্রোথ মুভমেন্ট হয়ে প্ল্যান্টের ফ্লাওয়ারের লিফ পেটাল গুলো খোলে আর বন্ধ হয়? এই যে দেখো, মনে করো এটা হচ্ছে একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা মনে করো এখন এটা মনে করো পেটাল গুলো মনে করো বন্ধ হয়ে আছে, ভাবো পেটাল গুলো বন্ধ হয়ে আছে। তাহলে দেখো তো এই এই দিকটা হচ্ছে পেটালের ইনার ফেস, ইয়েস অর নো? ভিতরের দিকটা, এই দিকটা কি বললাম? ইনার ফেস। আর এই দিকটা বা এই দিকটা, এগুলো কি হয়ে গেল? আউটার ফেস।
এবার পেটালটাকে যদি খুলতে হয় তাহলে বলো তো ইনার ফেসে সেল ডিভিশন বেশি হতে হবে, ইয়েস অর নো? ইনার ফেসে সেল ডিভিশন বেশি হতে হবে, তাহলে এই দিক থেকে একটা চাপ পড়বে বাইরের দিকে, হ্যাঁ কি না? বাইরের দিকে চাপটা পড়লে ফ্লাওয়ারটা এইরকম ভাবে পেটালটা বাইরের দিকে খুলে গেল, এই যে এরকম করে খুলে গেল। এই যে ইনার ফেসটার দিকে এই দিকে সেল ডিভিশনটা বেশি করে হয়েছে এই দিকটা, আউটার ফেসের থেকে ইনার ফেসে। তাহলে ইনার ফেসে কি বললাম? মোর সেল ডিভিশন। ডান তো? আচ্ছা, এইবার মনে করো একটা ফ্লাওয়ার মনে করো ব্লুম হয়ে আছে, এবার মনে করো এই ফ্লাওয়ারটা পেটাল গুলোকে বন্ধ করতে হবে। তাহলে এবার দেখো তো এগুলো আউটার ফেস ছিল, ইয়েস অর নো? তাহলে বন্ধ হতে হলে এবার উল্টা করতে হবে, কি আউটার ফেসে সেল ডিভিশন বেশি করে করাতে হবে। তাহলে আউটার ফেসে সেল ডিভিশন বেশি করে করালে এই দিক থেকে একটা চাপ পড়বে, একই না? এই দিক থেকে চাপ পড়লে পেটাল গুলো আবার কি হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে গেল, বুঝলা কথাটা? দেখো পেটাল গুলো কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে এখানে আবার আউটার ফেসে মোর সেল ডিভিশন, মোর সেল ডিভিশন। তাহলে এটাতে কি লিখেছি, ইনার ফেসে মোর সেল ডিভিশন, তাহলে ওপেন হবে। আর যদি আউটার ফেসে মোর সেল ডিভিশন হয় তাহলে কি হবে, ক্লোজ হবে। কি পারবা তো? পেটালের ওপেনিং এন্ড ক্লোজিংটা দেখো এটাই লেখা আছে যে when the inner surface grow more than their outer surface, তখন দেখো লেখা আছে পেটাল ওপেন, হ্যাঁ কি না? on the other hand petal close when the outer surface grow more than the inner surface. ডান? তাহলে প্ল্যান্ট হরমোনের কি কি ফাংশন? প্ল্যান্ট হরমোনের ফাংশন হচ্ছে যে প্ল্যান্ট সিড কে জার্মিনেট করতে হেল্প করে, 2 নাম্বার রুট স্টেম লিফের গ্রোথে হেল্প করে, 3 নাম্বার স্টোমাটার মুভমেন্টে হেল্প করে, 4 নাম্বার প্ল্যান্টের ফ্লাওয়ারিং এ হেল্প করে, 5 নাম্বার রাইপেনিং অফ ফ্রুট ফল পাকাতে হেল্প করে, আর 6 নাম্বার ফটোট্রপিজম, জিওট্রপিজম, কেমোট্রপিজম, হাইড্রোট্রপিজম, থিগমোট্রপিজম, ন্যাস্টিক মুভমেন্ট এগুলোতেও হেল্প করে। স্যাম্পল প্রবলেম 1, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্ল্যান্ট হরমোন? অবশ্যই সাইটোকাইনিন, কারণ বাকিগুলো ছিল হচ্ছে কি বলতো, হিউম্যানের। 2 নাম্বারটা অলরেডি আগেই বোঝানো হয়ে গেছে, হ্যাঁ কি না? আচ্ছা, তারপরে চলে আসো 3 নাম্বার, হাউ ইজ দ্য মুভমেন্ট অফ লিভস অফ দ্য সেনসিটিভ প্ল্যান্ট ইজ ডিফারেন্ট ফ্রম মুভমেন্ট অফ শুট টুয়ার্ডস দ্য লাইট? দেখো মুভমেন্ট অফ লিভ অফ সেনসিটিভ প্ল্যান্ট এটা হচ্ছে এক ধরনের ন্যাস্টিক মুভমেন্ট, ইয়েস অর নো? যেটার কোনো ডাইরেকশন ঠিকঠাক নেই। কিন্তু শুটের লাইটের দিকে মুভ হওয়াটা কি কোন ধরনের মুভমেন্ট? ট্রপিক মুভমেন্ট, যার কিনা একটা ডাইরেকশন আছে। এবার মিমোসা পিউডিকার প্ল্যান্টের পাতাটা ক্লোজ হয়ে যাওয়ার তাতে স্টিমুলাস কি ছিল? টাচ। কিন্তু লাইটের দিকে বেঁকে যাওয়া মানে স্টিমুলাসটা কি হয়ে গেল? লাইট। তারপরে মুভমেন্ট অফ লিভস অফ সেনসিটিভ প্ল্যান্টটা ওটা মেইনলি ওয়াটারের জন্য হয়, হ্যাঁ কি না? লস অফ ওয়াটারের জন্য হয়। কিন্তু শুট বেঁকে যাওয়া এটা কিন্তু সেল ডিভিশনের জন্য হয়, মানে আনইকুয়াল গ্রোথের জন্য হয়, ইয়েস অর নো? 4 নাম্বার, মুভমেন্ট অফ সেনসিটিভ প্ল্যান্ট এটা কিন্তু নট এ গ্রোথ মুভমেন্ট, বাট মুভমেন্ট অফ শুট টুয়ার্ডস লাইট কিন্তু আবার একটা গ্রোথ মুভমেন্ট। গ্রোথ মুভমেন্ট মানে কি বলতো, সেল ডিভিশন। ওখানে কোনো সেল ডিভিশন হয় না, এখানে সেল ডিভিশন হয়ে হয়। তারপরে 4 নাম্বার, এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছিল এক্সামে, 2-3 বার এসেছিল বোর্ড এক্সামে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যানার ইন হুইচ মুভমেন্ট টেক প্লেস ইন সেনসিটিভ প্ল্যান্ট মানে মিমোসা পিউডিকা এন্ড দ্য মুভমেন্ট ইন আওয়ার লেগ? মানে লজ্জাবতী গাছের পাতাটা ক্লোজ হয়ে যাওয়া আর তোমার লেগের মুভমেন্টের মধ্যে কি ডিফারেন্স? লজ্জাবতী গাছের পাতাটা এটা কি হচ্ছে, সাডেন লস অফ ওয়াটারের জন্য হচ্ছে পুলভিনাস থেকে, হ্যাঁ কি না? আর আমাদের মনে করো লেগের মুভমেন্টটা এটা কিসের জন্য, এটাতে কি ইনভলভ আছে? মাসল ইনভলভ আছে, বোনস ইনভলভ আছে, হ্যাঁ কি না? এটা অনেক অ্যাডভান্স লেভেলের। তাহলে চলে আসো, হোয়াট ইজ দ্য জেনারেল নেম অফ দ্য কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ব্রিং অ্যাবাউট কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন ইন প্ল্যান্টস? ফাইটোহরমোন, ফাইটোহরমোন। 2 নাম্বার, হুইচ প্ল্যান্ট হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য উইল্টিং এন্ড ফলিং অফ লিভস? অ্যাবসিসিক অ্যাসিড।
3 number, which plant hormone makes a stem bend towards the light? Auxin. 4 number, where is the auxin hormone made in plant stem? Tip of stem. Tip of stem. 5 number, what is the scientific name of sensitive plant? Mimosa pudica. Mimosa pudica. 6 number, name one plant hormone that promote growth and another hormone which inhibit growth. তাহলে promote growth হয়ে যাবে অক্সিন, আর ইনহিবিট গ্রোথ হয়ে যাবে কি অ্যাবসিসিক অ্যাসিড, শর্টে ADA লিখে রাখুন। 7 number, name one example of one movement of gland part which is very quick and can be observed easily. তাহলে লেখো closing of leaves of mimosa. Closing of leaves of mimosa, এটা তাড়াতাড়ি হয়। 8 number, name the type of chemical substance that control the growth in plant. Phytohormone. 9 number, what is the stimulus in phototropism? হয়ে গেল লাইট, জিওট্রপিজম হয়ে গেল গ্র্যাভিটি, কেমোট্রপিজম কি হবে? কেমিক্যাল, হাইড্রোট্রপিজম ওয়াটার, আর থিগমোট্রপিজম কি হয়ে যাবে? টাচ। 10 number, bending of shoot towards the light. Give the scientific term. Bending of shoot towards the light. Phototropism. B number, growing of root towards the earth. Geotropism. Growth of pollen tube towards ovule. Chemotropism. Bending of root towards water. Hydrotropism. Winding of tendril around a support. Thigmotropism. Done? Next চলে আসো 11 number, give one example of a movement of plant part which is caused by the loss of water or migration of water. এখনই বললাম, হ্যাঁ, folding of leaves of mimosa, একই লিখে দাও। Twelve number, give one example of each of the plant part which is positively hydrotropic as well as positively geotropic. এটা হয়ে গেল root, হ্যাঁ কি না? B number, which is positively phototropic and negatively geotropic. এটা হয়ে যাবে তোমার shoot. 13 number, which of the following is growth movement and which is not? Folding up of leaves of sensitive plant. এটা হচ্ছে not growth movement. আর B number, folding up of petal of dandelion flower. পেটালের কিন্তু আবার কিন্তু কি বললাম? growth movement, হ্যাঁ কি না? গ্রোথ মুভমেন্ট মানেই ভাববা কি হচ্ছে? সেল ডিভিশন হচ্ছে, তাই তো? তারপরে 14 নাম্বার, নেম দ্য প্ল্যান্ট পার্ট এ হুইচ বেন্ডস ইন ডাইরেকশন অফ গ্র্যাভিটি বাট অ্যাওয়ে ফ্রম লাইট। এটা হয়ে গেল রুট। বি নাম্বার, হুইচ বেন্ডস টুয়ার্ডস দ্য লাইট বাট অ্যাওয়ে ফ্রম দ্য গ্র্যাভিটি। এটা হয়ে গেল শুট। 15, টু হুইচ ডাইরেকশন স্টিমুলাস ডু রুট রেসপন্ড। এটা হয়ে যাবে ওয়াটার এন্ড গ্র্যাভিটি। রুট কোন দিকে গ্রো করে? ওয়াটার এন্ড গ্র্যাভিটি। আর শুট হয়ে যাবে তোমার লাইট। 16, a plant respond to light is called phototropism. A plant to respond to gravity কি হয়ে যাবে? Geotropism. A plant should grow upward in response to light. Plant root grow downward in response to gravity.
tendril wind around a support in response to touch. Plant root grow towards water, এটা ওয়াটার করে দাও প্রথমটা, and in the direction of force of gravity. A root of plant grow downward. This is known as geotropism. Dash is the hormone that causes phototropism in plant, auxin. The response of leaf to sunlight is called phototropism. করতে পারলা এত তাড়াতাড়ি? পারছো লিখতে? কেন করলে? বরাবরই খাওয়া রথের ওই যে লিখতে পারছো? শর্ট অ্যান্সার টাইপ নিজেরা করবা, লং অ্যান্সার টাইপ নিজেরা করবা, এমসিকিউ নিজেরা করবা। চলে আসো হচ্ছে থটস। The chemical substance P is made and secreted by meristematic tissue. তাহলে P হয়ে গেল তোমার অক্সিন। আগে আমি সলভ করে নিই, আগে দেখে নাও। মেরিস্টেমেটিক টিস্যু কোথায় থাকে? টিপে থাকে না? এবার টিপে কোন হরমোন হয়? অক্সিন। The chemical substance P is responsible for phenomenon Q in plant in which the stem bends towards a source of light. তাহলে Q হয়ে গেল ফটোট্রপিজম। লাইট মানে কি হয়ে গেল? phototropism. The same chemical substance P has an opposite effect on the root of a plant. It causes the root of plant to bend away from the source of light in a process called R. তাহলে এটা শুধু ফটোট্রপিজম লিখলে হবে না, এটা লিখতে হবে, কিউটা লিখতে হবে পজিটিভ ফটোট্রপিজম, তাহলে আরটা হয়ে যাবে নেগেটিভ ফটোট্রপিজম। দেখো এগুলা কিভাবে করলাম, বলেছে যে পি, তো আমি প্রথমেই দেখলাম টিপ মানেই হয়ে গেল পি হয়ে গেল অক্সিন। কি বুঝতে পারলা তো কথাটা? কিন্তু পরের লাইনে বলেছে যে পি ইজ রেসপন্সিবল ফর এ ফিনোমেনন কিউ ইন প্ল্যান্ট, মানে ফিনোমেননটা হচ্ছে কিউ, তোমাকে কিউ আইডেন্টিফাই করতে বলেছে। কিন্তু কিউ সম্পর্কে কি লেখা আছে? ইন হুইচ দ্য স্টেম বেন্ড টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট। তাহলে টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট মানে কি? কিউটা কি হয়ে গেল? পজিটিভ ফটোট্রপিজম। আর the same chemical substance P মানে অক্সিনই আবার কি করেছে? বলেছে অপোজিট এফেক্ট অন দ্য রুট। রুটে আবার কি করে? যে বেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স অফ লাইট। তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স অফ লাইট মানে ওটা কি হয়ে গেল? নেগেটিভ ফটোট্রপিজম। তাহলে হোয়াট ইজ কেমিক্যাল পি? এ নাম্বারের অ্যান্সার হয়ে গেল অক্সিন। স্টেট whether P prefer to remain in the sunlight side or stem of a stem or in shade. এটার অ্যান্সার কি হয়ে যাবে? লাইটের অপোজিটে থাকে মানে কি? ইন শেড হয়ে যাবে এটার অ্যান্সার। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে বলো। সি নাম্বার, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ সাবস্টেন্স পি অন দ্য রেট অফ গ্রোথ ইন রুট অ্যান্ড স্টেম? তাহলে রুটে হবে স্লো ডাউন গ্রোথ। রুটে গ্রোথকে কমায়, হ্যাঁ কি না? আর স্টেমে কি বলবো? প্রমোট গ্রোথ। প্রমোট লিখে দাও, প্রমোট গ্রোথ, কারণ দুজনের মধ্যে অপোজিট এফেক্ট হয় কিন্তু। হ্যাঁ, ফাস্ট গ্রোথ লিখলেও হবে। ডি নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস কিউ? কিউ আমি লিখে দিয়েছি পজিটিভ ফটোট্রপিজম। কোথায় লিখবা তোমরা জানো? কিউ, কিউ হয়ে গেল হচ্ছে তোমার পজিটিভ ফটোট্রপিজম। পজিটিভ ফটোট্রপিজম। আর আর কি হয়ে গেল তোমার? নেগেটিভ ফটোট্রপিজম।
ই নাম্বার, হোয়াট ইজ দ্য জেনারেল নেম অফ কেমিক্যাল সাবস্টেন্স লাইক পি, মানে অক্সিন টক্সিন এদেরকে কি বলে? এদেরকে বলে ফাইটো হরমোন। জেনারেল নাম কি এদের? ফাইটো হরমোন। প্ল্যান্ট হরমোনের আর একটা নাম ফাইটো হরমোন। আচ্ছা, নেম অ্যানাদার সাবস্টেন্স হুইচ বিলং টু দিস ক্লাস অফ কেমিক্যাল সাবস্টেন্স। জিববেরেলিন লিখে দাও। আর একটা এক্সাম্পল জিজ্ঞাসা করেছে, জিববেরেলিন লিখে দিতে পারো, সাইটোকাইনিন লিখে দিতে পারো। কি ডান তো? 70 number, a potted plant is growing in a transparent glass jar. In plant X and Y are two growing part having a lot of meristematic tissue. It is observed that the plant X of this plant exhibit positive geotropism but negative phototropism. On the other hand, plant part Y of this plant exhibit negative geotropism and positive phototropism. খুবই easy। তোমাকে জিজ্ঞাসা করেছে যে এক্স যেই পার্টটা, ওটা বলেছে পজিটিভ জিওট্রপিজম, মানে গ্র্যাভিটির দিকে গ্রো করে। তাহলে এক্স কোন পার্ট হয়ে গেল বলো? রুট। আর ওয়াই যেটা বলেছে যে ওয়াই, ওটা বলেছে নেগেটিভ জিওট্রপিজম বাট পজিটিভ ফটোট্রপিজম। তাহলে ওয়াই কোন পার্ট হয়ে গেল? কে লাইটের দিকে যায়, তাহলে ওয়াই হয়ে গেল তোমার শুট। কি বুঝতে পারলা তো? তাহলে নেম দা পার্ট, এক্স হয়ে গেল তোমার রুট, বি নাম্বার ওয়াই হয়ে গেল তোমার শুট। এবার বলেছে হুইচ পার্ট অফ প্ল্যান্ট এক্স অর ওয়াই উইল এক্সিবিট পজিটিভ হাইড্রোট্রপিজম। হাইড্রো মানে কি? ওয়াটার, তাহলে হয়ে গেল রুট। তারপরে হুইচ পার্ট অফ প্ল্যান্ট এক্স অর ওয়াই ক্যান হ্যাভ টেন্ড্রিল অন ইট। তো রুটে টেন্ড্রিল থাকে না শুটে? শুটে টেন্ড্রিল থাকে, তাহলে হয়ে গেল শুট। ই নাম্বার, হুইচ ফাইটোহরমোন কজেস দ্য পার্ট এক্স টু এক্সিবিট নেগেটিভ ফটোট্রপিজম। সবসময় এগুলো অ্যান্সার কি হয়ে যাবে? অক্সিন। ট্রপিক মুভমেন্ট সবগুলোই অক্সিনই হবে। জান তো? 71 নাম্বার, দেয়ার আর থ্রি প্ল্যান্ট এ বি এন্ড সি। ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। দ্য ফ্লাওয়ার অফ প্ল্যান্ট এ ওপেন দেয়ার পেটাল ইন ব্রাইট লাইট। বললা তো? এ প্ল্যান্টের ফ্লাওয়ারটা দিনের বেলা ফোটে, বাট ক্লোজ বাট ক্লোজ দেম হোয়েন গেটস ডার্ক, মানে রাত্রিবেলা বন্ধ হয়ে যায়। অন দি আদার হ্যান্ড, ফ্লাওয়ার অফ প্ল্যান্ট বি ওপেন দেয়ার পেটাল অ্যাট নাইট, মানে বি এর ফুল আবার রাত্রিবেলা ফোটে, বাট ক্লোজ ডিউরিং দ্য ডে টাইম। হয়ে গেল। আর দ্য লিভস অফ প্ল্যান্ট সি ফোল্ড আপ অ্যান্ড ড্রুপ হোয়েন টাচ। তাহলে তো খুবই ইজি। প্ল্যান্ট এ দিনের বেলা ফুল ফোটে, ড্যান্ডেলিয়ন, হ্যাঁ কি না? আজকেই করলাম। প্ল্যান্ট বি রাত্রিবেলা ফুল ফোটে, কি? মুন ফ্লাওয়ার। করে দাও, মুন ফ্লাওয়ার। তারপরে বি নাম্বার, নেম ওয়ান ফ্লাওয়ার ইচ হুইচ বিহেভস লাইক ফ্লাওয়ার অফ। ও সরি 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 সরি, এ নাম্বারে তোমাকে গাছটার নাম জিজ্ঞাসা করেনি, ফিনোমেননটার নাম জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, তোমরাও পারো, আমাকে বলতেও পারো না, কেমন তোমরা? তোমাদের দোষ। আচ্ছা, এই শোনো, দিনের বেলা ফোটা ফুল ফোটা হচ্ছে নেস্টিক মুভমেন্ট। দিনের বেলা ফোটা মানে লাইটের রেসপন্সে ফোটা, মানে ফটোনেস্টিক মুভমেন্ট। আর পজিটিভ না নেগেটিভ? দিনের বেলা ফুটছে, লাইটের প্রেজেন্সে ফুটছে, তার মানে হয়ে গেল পজিটিভ ফটোনেস্টিজম। পজিটিভ ফটোনেস্টিজম। আর তাহলে বি হয়ে গেল কি বলতো? নেগেটিভ ফটোনেস্টিজম। আমি কমা কমা দিয়ে দিলাম। এবার নেম জিজ্ঞাসা করেছে বি তে, এবার নেম জিজ্ঞাসা করেছে, তাহলে এ হয়ে গেল তোমার ড্যান্ডেলিয়ন, আর বি হয়ে গেল তোমার মুন ফ্লাওয়ার। ঠিক আছে তো? ওটা একটু কাটাকাটি হলো, ওটা মানে স্টার দিয়ে নিচে কোথাও লিখে রাখো। হয়েছে? ওই কি করতেছো? চায় না পেটের মধ্যে পাড়া দিয়ে ভুলবার করে দিই। এদিকে তাকাও ঠিক করে। নেম দা
নেম দ্য ফিনোমেনন এক্সিবিটেড বাই লিফ অফ প্ল্যান্ট সি। আচ্ছা, এবার সি সম্পর্কে কি বলেছে, যে টাচ করলে ড্রুপ হয়ে যায়, তাই তো? তাহলে ওটা হবে টিগমোনেস্টিজম। ফিনোমেননটার নাম কি? টিগমোনেস্টিজম। আর ডি নাম্বার বলেছে নেম দা প্ল্যান্ট হুজ লিভ বিহেভ লাইক সি। তাহলে এবার নাম জিজ্ঞাসা করেছে, তাহলে লিখে দাও মিমোসা পিউরিকা। তারপরে ই নাম্বারে কি জিজ্ঞাসা করেছে, হুইচ প্ল্যান্ট অর প্ল্যান্টস এক্সিবিট দা ফেনোমেনন বেসড অন গ্রোথ মুভমেন্ট। এ আর বি হবে। ফুল ফোটা কিন্তু গ্রোথ মুভমেন্ট, ইয়েস অর নো? এ এন্ড বি হবে, সি কিন্তু হবে না, ওটা গ্রোথ মুভমেন্ট না। তাহলে আর কটা তোমার বাকি থাকলো, হর্স? 3-4টা বাকি থাকলো, এগুলো পরের দিন করবো, ঠিক আছে? চলো যাও, ছুটি।